যে আমি অ্যাটলিস্ট যে এতদিন পরে রামকৃষ্ণকে আমরা সিনেমার পর্দায় দেখব, যদি সঠিক চিত্রায়ন করা যায়, যদি সেই সাপোর্টটা পাওয়া যায়। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ানোর খাতিরে 6 সেমিস্টারে বিনোদিনীর জীবন পড়ানো হয় রামদা। আচ্ছা, ওই দীক্ষাটা পেয়ে আমার মনে হলো যে কোথাও গিয়ে বিনোদিনীর মনে হলো যে আমি এতদিন যেটা চেস করছিলাম, ফেম, অর্থ, যশ, নাম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এইগুলো তো কোনো ভ্যালুই নেই। থিয়েটার যখন রিহার্সাল হতো, নরেন দত্ত যেরকম গান গাইতে পারতেন, নরেন দত্তের বাড়িতেই তো থিয়েটার ছিল, আর থিয়েটার নরেন দত্তকে টানবে না, জগৎটাকে তো স্টেজ করে মাতিয়েছে ছেলেটা। বলে আমরা সবার চৈতন্য নমস্কার, আমি পার্থপ্রতিম চ্যাটার্জি। আমার সাথে আছে রামকমল মুখোপাধ্যায়, পরিচালক রামকমল মুখোপাধ্যায়, এবং ডক্টর শুভব্রত ধর। উনি দীর্ঘদিন ধরে অধ্যাপনার কাজে যুক্ত, যেমন তেমনি রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক। আজকে একটা বিশেষ কারণে আমাদের তিনজনের একত্রিত হওয়া। আপনারা জানেন, বিনোদিনী একটি নটির উপাখ্যান। ছবিটা এখন বড় পর্দায় চলছে, রমরমিয়ে চলছে, প্রচুর মানুষ সেই ছবিটা দেখতে যাচ্ছে। সেই ছবির পরিচালক আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা জানেন, বিভিন্ন জায়গাতেই স্যার যাচ্ছেন, ছবিটা নিয়ে কথা বলছেন, সেটা তো গুরুত্বপূর্ণ বটে। আজকের দিনটা একটু হলেও আলাদা, কারণ আমাদের সাথে রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষককেও আমরা পেয়েছি। আমরা আজকে আলোচনা করব যে বিনোদিনী ছবিতে যেরকম ভাবে ঠাকুরের চরিত্রায়ন ঘটেছে, সেটা কি চিরাচরিত শ্রীরামকৃষ্ণকে আমরা যেমন দেখে থাকি তেমনটাই, নাকি কোথাও গিয়েও আলাদা? গিরিশ ঘোষ, বিনোদিনী, অন্যান্য যে চরিত্রদের কথা আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে পাই, তাদেরকে যখন বড় পর্দায় আমরা দেখতে পাচ্ছি, তাদের সেই চরিত্রায় কি আদতে বইতে আমরা যেমন পড়ি তেমনটাই, নাকি সেখানে অন্যান্য ছবি, যাত্রাপালা, তাদেরও প্রভাব রয়েছে? তো পুরো জিনিসটা নিয়েই আজকে আমাদের আলোচনা হবে। কতটা ইতিহাস নির্ভর হলো বিনোদিনী, সেটা আমরা পরিচালকের থেকে জানবো, এবং ডক্টর শুভব্রত ধর স্যার থেকে আমরা জানবো যে আসলে এই চরিত্রগুলো কেমন ছিল, গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে তিনি কেমন, এবং চলচ্চিত্রের দৃষ্টিভঙ্গি থেকে তারা কেমন। তো আমি প্রথমেই রামকমলদার কাছে আসবো। আপনি শ্রীরামকৃষ্ণকে যেভাবে দেখিয়েছেন, আমি প্রিমিয়ারে উপস্থিত ছিলাম, সেখানে মানুষের যেরকম রিয়াকশন দেখেছি, আমি অবাক হয়ে গেছি। মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ একজন সুপারস্টার, তার প্রতিটা ডায়লগে হাততালি পড়ছে। যেরকম আমরা কদিন আগে আমি খাদান দেখছি, দেবের ডায়লগে সেরকম ভাবেই হাততালি পড়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, শ্রীরামকৃষ্ণকে যেরকম ভাবে আমরা দেখলাম, এর আগে এইরকম ভাবে আমরা দেখি, কেন অনন্য, কিভাবে? আমার সেটা মনে হয় যে যখন আমি সিনেমার পরিকল্পনা করা শুরু করলাম বা বিনোদিনী নিয়ে ছবিটা করব, তখন থেকেই আমি নানা রকমভাবে পড়াশোনা শুরু করলাম যে কি অ্যাকচুয়াল হিস্ট্রিটা কি, অ্যাকচুয়াল ফ্যাক্টসটা কি, কিভাবে আমি দেখাতে পারি। কারণ আমাদের কাছে তথ্য বলতে বীণা দাশগুপ্তর যাত্রাটা, ওটাই মানে যা এদিক ওদিক করে লোকেরা নানান রকম ভাবে, কেউ সিনেমা করছে, কেউ থিয়েটার করছে, কেউ যাত্রা করছে, কেউ সিরিয়াল করছে, কিন্তু ওইটা আমি বানাতে চাইনি। আমি সিনেমা বানাতে ছিলাম, আমি অন্যরকম সিনেমা বানাতে ছিলাম। আর একটা আমি যেটা বুঝলাম যখন স্টাডি করছি বা করছি, যে আমার কোথাও মনে হলো যে রামকৃষ্ণ কিন্তু একজন গ্রেট ফিলোসফার, এবং সেই ফিলোসফার যে তার, আমার মনে হয় না যে সারাক্ষণ ওই যে পাগলা ঠাকুর যে ব্যাপারটা একটা এসেছে এবারে প্রচলিতভাবে, মূলত সিনেমা এবং নাটক সিরিয়ালের মাধ্যম দিয়ে পাগলা ঠাকুর, এইটাই পাগলামিটা কিন্তু অ্যারিস্টটলের পাগলামি বা গ্যালিলিওর পাগলামি বা এই ধরনের পাগলামি। ইটস নট আ ম্যাড পারসনস পাগলামি। তো ওইটা আমার কোথাও তখন মনে হচ্ছে, আমি ক্রস চেক করি, কারণ তখন আমি খুঁজছিলাম ও কাকতালীয়ভাবে তোমার সঙ্গে কথা হলো, এবং তুমি অনেকের সঙ্গে কথা বলালে যারা রামকৃষ্ণ বিশেষজ্ঞ বা রামকৃষ্ণকে নিয়ে পড়াশোনা করেছেন বা বিবেকানন্দকে পড়াশোনা করেছেন, ইনিও পড়াশোনা করেছেন, ইনিও ইনভলভ হলেন পরের দিকে, যে আমি অ্যাটলিস্ট যে এতদিন পরে রামকৃষ্ণকে আমরা সিনেমার পর্দায় দেখব, যদি সঠিক চিত্রায়ন করা যায়, যদি সেই সাপোর্টটা পাওয়া যায়, নাকি ওইভাবেই দেখাবো যেভাবে। কারণ অপশন দুটোই থাকে একটা পরিচালকের কাছে, যে যেটা চিরাচরিত ভাবে চলে এসেছে তাহলে সেটাই দেখিয়ে দাও। এইটা যখন আমি ডিসকাস করলামও, মানে রুক্মিণীর সঙ্গে বা দেবের সঙ্গে, বা কারণ ওরাও একটা কলকাতার বিশাল বড় নাম তারা, এবং তারাও বললো যে এটা কিন্তু বিশাল বড় একটা রিস্ক। একদম রিস্কটা এটার জন্য কি, ঘরে ঘরে রামকৃষ্ণ, ঘরে ঘরে মা শারদা, ঘরে ঘরে স্বামী বিবেকানন্দ। এবার একটা দেখে অভ্যস্ত মানুষ, এমনকি রানী রাসমণি এত পপুলার সিরিয়ালের জগতে তো বোধহয় সব থেকে বড়
লাস্ট মোস্ট পপুলার সিরিয়াল ছিল রানী রাসমণি, তাতেও রামকৃষ্ণ পোর্ট্রেট ওরকমই। তো সবসময় আমরা রামকৃষ্ণকে ওইভাবে দেখে অভ্যস্ত, এবার একটা মানুষ দেখে যেটা অভ্যস্ত হয়ে যায় সেটাই দেখতে চায়। তাহলে কি আমাদের পরিবর্তন করলে লোকেরা আমি ক্রিটিসাইজ হব? কিন্তু তারপরে আমরা যেটা ডিসকাশন করলাম বা যেটা ভাবলাম যে যেখান থেকে যখন সাপোর্টটা পেলাম যে না সত্যিটা দেখান, এবার অনেক তো হয়ে গেল, এবার সত্যিটা দেখান, যেটা উনি ছিলেন সেটাই দেখান। তারপরে তো নথি পুঁথি পড়ে বোঝা গেল যে হ্যাঁ মানে জিনিসটা এইটা, সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনায় যাব। কিন্তু তারপর যখন চন্দন রায়ের সঙ্গে দেখা করলাম এবং ওই ভাবলাম যে চন্দনকে করব আমি রামকৃষ্ণ, এবং চন্দনের মধ্যে প্রশ্নটা ছিল যে মিঠুন দা নে ऐसा किया है, মিঠুন চক্রবর্তী একটা উনি একটা অসাধারণ অভিনেতা, তার কিন্তু কোনো কথা নেই। উনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন রামকৃষ্ণ অভিনয় করে, সহ অভিনেতা হিসেবে, কো অ্যাক্টর, সাপোর্টিং অ্যাক্টর হিসেবে। ফিল্মটার নাম বোধহয় স্বামী বিবেকানন্দ, স্বর্গদামন ব্যানার্জি ছিল। কিন্তু সেখানেও বোধহয় কোথাও গিয়ে রেফারেন্স পয়েন্ট হয়তো ওই গুরুদাস বা তখনকার দিনে যারা অভিনেতারা করেছিলেন সেইটাই বোধহয় রেফারেন্স পয়েন্ট ছিল। বরঞ্চ ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সেটা আরো মান্যতা পেয়ে যায়। হ্যাঁ, যে ওটা ন্যাশনাল পারপাস, হ্যাঁ এটাই রামকৃষ্ণ। কিন্তু তারপরে যখন কথোপকথনে বা কথাবার্তা দিয়ে বুঝলাম যে না, রামকৃষ্ণ ওয়াজ নট লাইক দ্যাট, মানে উনি কখনো ভাবের ঘোরে হয়তো ওটা করতেন বা ওয়ান্স ইন আ ওয়াইল হয়তো জিনিসটা হতো, ওটা কনস্ট্যান্টলি ওরকম ভাবে উনি আচার বিচার করতেন না, ব্যবহারটা বা ওনার ম্যানারিজমটা ওটা ছিল না। তাই জন্য আমি কি করলাম, নর্মাল করার চেষ্টা করলাম। কিন্তু যেহেতু সে গডম্যান, যেহেতু তার মধ্যে কেন তালিটা পড়ছে বা কেন এটা হচ্ছে, যে তার আবির্ভাব এবং তার প্রেজেন্সটা সিনেমার মধ্যে লার্জার দেন লাইফ হতে হবে। তাই জন্য স্বামী বিবেকানন্দের লেখাই শ্লোকটা ব্যবহার হলো তাকে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, এবং ওইটা। আর সৌরেন্দ্র সৌম্যজিতের অসাধারণ মিউজিক দেওয়ার। এবার আমি পুরো ব্যাপারটাতে যেতে পারতাম, যেখানে উনি আসছেন, গিরিশ ঘোষ থামাচ্ছেন, 16 আনা টিকিটের পয়সা নিচ্ছেন, উনি বলছেন যে 16 আনাই দে, তারপরে উনি ব্যালকনিতে গিয়ে বসছেন। এই ঘটনাগুলো তো আমি জানি, লোকে ভাবছে পরিচালক বোধহয় জানে না কেন এভাবে দেখা, কিন্তু এটা তো বিনোদিনীর গল্প, ঠিক, এটা তো গিরিশের গল্প নয়। বিনোদিনীর গল্পতে বিনোদিনী কিন্তু রামকৃষ্ণকে স্ট্রেট অ্যাজ অ্যান অডিয়েন্স দেখেছিলেন ফার্স্ট, ঠিক। তো আমি যদি বিনোদিনী দেখাচ্ছি, তাহলে আমার ফার্স্ট হবে যে আমার চোখে আমি রামকৃষ্ণকে বিনোদিনীর চোখ দিয়ে দেখবো। আমি তো তখন শো করছি, এই পুরো কেওসটা কিন্তু বাইরে হচ্ছিল, টিকিট নেওয়া, ঝামেলা করা, কি লজিক্যালি বিনোদিনী গ্রিন রুমে ছিলেন একদম। এবং সেই গ্রিন রুম থেকে স্টেজে যাওয়ার যে প্রসেসটা খুব সুন্দর দেখিয়েছে, সে যেভাবে তৈরি হচ্ছে বিনোদিনীর চৈতন্য হয়ে ওঠা, অসাধারণ। ওইখান থেকে তাই জন্য যখন ওই মানে ওই আঘাতটা পাচ্ছেন এবং তাকাচ্ছেন, এবং আঘাতটা পেয়ে যখন ওই সব আঘাতেরই কোথাও গিয়ে হয়তো শেষ হয়ে যাচ্ছে, যেখানে যখন আর ওটা দিয়ে এটাও আমি একটা শর্টে এস্টাবলিশ করলাম যে এতদিন ধরে যে সমাজ যেভাবে বিনোদিনীর উপরে যে কি বলবো লাঞ্ছনা বা ইংলিশে যেটাকে বলে যে অ্যাকুইজিশন করা, সেটা যেটা করে এসেছে, সেটা একটা সেকেন্ডে যে রামকৃষ্ণ এসে দাঁড়ালেন, সবাই উঠে দাঁড়ালো, ঠাকুর বলে প্রণাম করলো। মানে তিনি যখন এসছেন, স্বীকৃতি দিয়েছেন, এর ওপর কোনো কথা হয় না। এই যে এই বলে না খাদানে দেব আর বিনোদিনীতে রামকৃষ্ণ, মানে এই লার্জার দেন লাইফ, মানে ইজ নট আ হিরো, ইজ আ সুপার হিরো। তো সেই সুপার হিরোকে কি করে দেখাবে? কিন্তু সেই সুপার হিরো তো আবার মাটির মানুষ, সে তো আবার খুব মাটির কথা বলে, সে তো কেপ পরে ওড়ে না, সে তো অ্যাকচুয়াল সুপার হিরো নয়। তো ওইটা একটা মানে সিনেমাটা করার সময় আমার খুব একটা টেনশনে ছিলাম যে দর্শক কিভাবে নেবে। এই যে রামকৃষ্ণ স্বাভাবিকভাবে কথা বলছে, সেটা কি দর্শকরা কিভাবে নেবে? রামকৃষ্ণ হাঁটা চলা ব্যবহার দর্শকরা কি? এখন তো দেখছি যে চন্দন রায়কে খুব ভালোভাবে দর্শকরা মেনে নিয়েছেন এবং দর্শকরা খুব আপ্লুত হচ্ছেন, হলে বসে কাঁদছেন, মানে টু দ্য এক্সটেন্ট ক্ল্যাপ করছেন। তো সেটা কোথাও গিয়ে হয়তো যে আমরা যে রিয়েল রামকৃষ্ণকে তুলে ধরার একটা চেষ্টা শুরু করলাম 2025-এ গিয়ে, হয়তো পরবর্তীকালে অনেক পরিচালকরা এবার রামকৃষ্ণ, সারদামা, স্বামীজি, সিস্টার নিবেদিতা, কত তো সাবজেক্ট, এগুলোর উপর কাজ করবে। আমরাও কিন্তু রামকমলের দিকে তাকিয়ে থাকবো। আচ্ছা, এবার আমি ডক্টর শুভব্রত ধরের কাছে যাবো। স্যারকে যেটা জিজ্ঞাসা করবো, এই যে রিয়েল শ্রীরামকৃষ্ণ নিয়ে আলোচনা হচ্ছে, তো গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে বা তার প্রামাণ্য যে জীবনী, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বা আরো অন্যান্য যে জীবনী রয়েছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে শ্রীরামকৃষ্ণ আসলে কেমন, তার অরাটা কেমন ছিল? আমি রামদার একটা কথা নিয়ে নিলাম, হি ওয়াজ ট্রুলি আ সুপার হিরো। শ্রীরামকৃষ্ণের যদি আমরা জীবন দেখি তাহলে, আর শ্রীরামকৃষ্ণকে যেভাবে চলচ্চিত্রে দেখানো হয়েছে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী মহারাজরাও বলেন, যখন আমরা তাদের সঙ্গ করতাম, এরকম রামদা বলতো যে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট বিবেকানন্দা, একটা এরকম দারুণ একটা চেহারা, জিম করা বডি, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অ্যান্ড ডেলিভারিং, যেটা রোমারোলা বলছে, wherever মানে হি ওয়েন্ট হি ওয়াজ দ্য ফার্স্ট, নোবডি কুড হ্যাভ এভার ইমাজিন হিম ইন দ্য সেকেন্ড প্লেস। স্বামীজি যেখানেই যেতেন প্রথম, হি হ্যাড দ্য পাওয়ার টু কমান্ড। মহারাজরা আমাদের বলতেন যে ঠাকুরের জীবন মন দিয়ে খুঁটি খুঁটি পড়ে দেখ, হি ওয়াজ স্মার্টার দ্যান বিবেকানন্দা। আমি দু একটা এক্সাম্পল নিয়ে আমি খুব খুশি, এটা বলার পরিপ্রেক্ষিতে বলছি যে এই স্টিরিওটাইপটা রামদা ভেঙেছে, একদম এটা ভেঙেছে, হিস্টোরিক্যাল ভেঙেছে। প্রথমত বিনোদিনীকে সম্মান দেওয়া। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ানোর খাতিরে 6 সেমিস্টারে বিনোদিনীর জীবন পড়ানো হয় রামদা। আচ্ছা, হ্যাঁ, আমার কথা পড়ানো হয় 6 সেমিস্টারে, এবং ছাত্রদেরকে আমি যখন পড়াই তখন এইটা মাথায় ওদের নিয়ে আসি যে দেখ, কলকাতা তখন রাজধানী, এবং সেইখানে একটি নারীকে কেন্দ্র করে থিয়েটার হচ্ছে, তার নামে হচ্ছে। সে কত বড় স্টার ছিল, মানে আর কি, যেখানে গিরিশচন্দ্র ঘোষের লেখাও হচ্ছে না, কিন্তু ও আছে বলে, বিনোদিনী আছে বলে লোকে ছুটে আসছে, কিন্তু সে তো প্রাপ্য সম্মানটা পেল না, একটা প্যাট্রিয়ার্কাল সেটআপের মধ্যে। সেই সম্মানটাই সিনেমাটা দিল। কিন্তু তোমার যখন ভাই প্রশ্ন আসছে যে রামকৃষ্ণ কেমন ছিল, আমি দুটো জাস্ট গল্প বলবো, কারণ ওই আড্ডার খাতিরে। শ্রীরামকৃষ্ণকে বৈষ্ণবত্ব মানে আর কি তন্ত্র সাধনা শিক্ষা দিতে আসেন ভৈরবী ব্রাহ্মণী। উনি ডিভাইনলি নাকি একটা আদেশ পান যে রামকৃষ্ণ এখানে আছেন। 64 মতের এবং ভাবের যে তন্ত্র সাধনা লীলা প্রসঙ্গে আছে লেখা, শ্রীরামকৃষ্ণ তার চরমে পৌঁছান, পরাকাষ্ঠায় পৌঁছান 60 দিনে। সেটা দেখে ভৈরবী ব্রাহ্মণী অবাক হয়ে যান। ভৈরবী ব্রাহ্মণীর চিরকালের মানে ইচ্ছা ছিল তার যে ঠাকুরটি, যে রামচন্দ্রের যে মূর্তিটা নিয়ে তিনি ঘুরে বেড়াতেন, সেইটা তো তিনি মূর্তির আকারে এত সাধন করছে, এত হচ্ছে উপলব্ধি, কিন্তু আমি যে রান্না করে তাকে দিই সে যেন নিজে নেয়। ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের সাথে এই সাধনের পর্বে দেখছেন ওই মূর্তি সরে গিয়ে শ্রীরামকৃষ্ণ আছেন বসে, আর ওখান থেকে খেয়ে নিচ্ছেন প্রসাদ, আর বলছেন কিরে মিলছে তো। এই যে রামকৃষ্ণ মানুষটি প্রত্যেকের মনের কথা জানেন, মাস্টারমশাইকে দেখে বলছেন কথামৃতে, কিরে বিয়ে করে ফেলেছিস, কিরে সন্তান হয়ে গেছে, তখন প্রশ্ন করছেন, তারপর উত্তাপড়ই বলছেন দেখ আমি সার্সির মতন ভেতরটা দেখতে পাই। এই যে শ্রীরামকৃষ্ণ একদম আমি দেখতে পাই তোর শক্তি ছিল, যা বরাত ভালো যে এখন আসা হয়েছে। তখন আমরা তো জানি কিভাবে কথামৃত এগুলো। আমি যে গল্প দুটোর মধ্যে এসেছি যে যখন ভৈরবী ব্রাহ্মণী দেখছেন যে শাস্ত্র বাক্যে একটি অবতার পুরুষের যা যা লক্ষণ সেটি রামকৃষ্ণর মধ্যে দেখা যাচ্ছে, তখন তো গদাধর চট্টোপাধ্যায় পরমংশ নাম তো পরে তোতাপুরি দিলেন, বলছে এই যে এই লোকটির মধ্যে তো তিনি ফোর্স করলেন মথুর মোহনকে, যিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে কালী দেখেছেন, শিব দেখেছেন। শুধু মথুর মোহন না, যদি রামদাদের মতন যারা যারা চলচ্চিত্রকাররা যদি আমি বলছি যদি পারেন দেখাতে, গৌরীমা নিজে বলে যাচ্ছেন যে গৌরীমা শ্রীরামকৃষ্ণের মানে এর কাছে সাধন করতেন আলাদাভাবে, গৌরীমা মায়ের সখী। গৌরীমা বলছেন দেখছি শ্রীরামকৃষ্ণ হরিনাম করছে তার ঘরে রাত্রিবেলায়, তার ঘর থেকে বেরোলো দক্ষিণেশ্বরের দাওয়ায় 12 ফিট লম্বা কালী ঘুরে বেড়াচ্ছে আর চাতালে, পায়ে ঘুঙুর উলঙ্গ, আবার ঘরে ঢুকছে রামকৃষ্ণ, চোখ ডলে দেখছে কি সত্যি। এই যে শ্রীরামকৃষ্ণকে মথুরমোহন দেখেছেন বলেই কিন্তু মথুরমোহনের মনকে চ্যানেলাইজ করা গিয়েছিল যে তুমি কলকাতার সমস্ত বিখ্যাত ব্যক্তিদের ডাকো, বিদ্বজ্জনের ডাকো, ধর্মগুরুদের ডাকো, আমি ভৈরবী ব্রাহ্মণী প্রমাণ করব যে সে একই শক্তির আবার একটা আবেশ ঘটেছে বা সে এসেছে। কলকাতার অবস্থা এখন ভেবে দেখো রামদাস, চারিদিকে ধর্ম আন্দোলন, নানান রকমের ক্যাচাল, তার মধ্যে দক্ষিণেশ্বরে বসে একজন করে দেখিয়ে দিয়ে যাচ্ছে যে রিলিজিয়ান ইজ নট ইন টক্স, ইট ইজ ইন রিয়েলাইজেশন, আমি করে দেখাচ্ছি। এরকম সময় যখন গৌরী পণ্ডিতকে ডাকা হয়েছে, তিনি তন্ত্র সাধনার গুরু ছিলেন সেই সময়, তন্ত্র সাধনার ভাবে শেষ কথা। গৌরী পণ্ডিত একটা ক্ষমতা পেয়েছিলেন, সেই ক্ষমতাটা কালীর থেকে পেয়েছিলেন, ভবতারিণী থেকে সাধন করতে করতে। বলে রাখি গিরিশচন্দ্র সাধনা করতেন, এবং গিরিশচন্দ্রেরও দুটো সিদ্ধাই ছিল, তিনি যা কিছু বলে ওষুধ করে দিতে পারতেন, লোকের তাতে রোগ সেরে যেত, এবং খাম না খুলে চিঠি পড়তে পারতেন। আজকালকার দিনে যদি কারোর ফোনে কিছু এসে থাকে অ্যান্ড ইউ নিড সামথিং টু স্ক্যান, হি উইল রিড ইট হোয়াট ইজ দেয়ার। এই ক্ষমতাটা গিরিশচন্দ্র ঘোষের ছিল। যারা রামকৃষ্ণ সারদার জীবন পড়েছে বা গিরিশচন্দ্রের জীবন পড়েছে তারা জানে যে বিশুচিকা রোগ বা কলেরা রোগ হওয়ার সময় শ্রী শ্রী মা তাকে স্বপ্নে অনেক দিন আগেই প্রসাদ দিয়ে গেছিলেন। অনেক পরে যখন গিরিশচন্দ্র মায়ের মুখ দেখেন তখনই বলেন হ্যাঁ
এই মা, কি মা তুমি? মানে তাকে আগে স্বপ্নে দেখেছে আর বারবার বলে পাঠান যে মা কি আগে আমায় কখনো দর্শন দিয়েছিলেন? মা বলেন হ্যাঁ। জয়রামবাটিতে গিয়ে তখন গিরিশচন্দ্র বলেন তুমি কি রকমের মা? আর মা সারদা স্টেটমেন্ট দেন আমি সত্যিকারের মা, কথার কথা মা নই, পাতানো জননী নই। ওই কথাটা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে। তো সেই রকম গৌরী পণ্ডিতকে ডাকা হয়েছে। তার দুটো সিদ্ধাই ছিল, বাঁ হাতে 1 মণ কাঠ নিয়ে ডান হাত দিয়ে তিনি সাধন করতে পারতেন, যজ্ঞ জ্বলছে আগুন আর সাধন করতেন। আর তিনি ভবতারিণীর কাছ থেকে ক্ষমতা পেয়েছিলেন, যখন কোনো একটা সভা বসতো, আর তখনকার আমাদের তো মানে আর ভারতবর্ষের ডায়ালগস, যখন কোনো সভা বসতো সেখানে গিয়ে তিনি অন্য লোকের শক্তি হরণ করে নিতেন হাড়েরে শব্দটা বলে। জগৎজননী বলেছিলেন তাকে নাকি যে এই শক্তি আমি তোর থেকে হরণ করে নেব যদি কোনো বেচাল হয়। শ্রীরামকৃষ্ণ আছেন বসে, সবাই শ্রীরামকৃষ্ণকে অবতার কি না এ নিয়ে আলোচনা চলছে দক্ষিণেশ্বরের নাট মন্দিরে। একটা দারুণ সিনেমেটিক ব্যাপার, আমরা এরকম একটা ব্যাপার হচ্ছে। তখন যেই দিক থেকে, গঙ্গার দিক থেকে ওই সিঁড়ি থেকে উঠছেন হচ্ছে চেলা চামুন্ডা নিয়ে গৌরী পণ্ডিত, অ্যান্ড ইজ এন্টারিং, আর হাড়ে রে রে মানে এভাবে করতে করতে ঢুকছে। রামকৃষ্ণ যে পাগল না এটা তার প্রমাণ। হঠাৎ শ্রীরামকৃষ্ণ চুপ করে বসেছিলেন, দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে হাড়ে রেড়ে বলছে ওদিক থেকে আর কি গৌরী পণ্ডিত, আর শ্রীরামকৃষ্ণ হাড়ে রেড়ে বলছেন আরো জোরে। স্মার্ট, টল, 6 ফিটের কাছাকাছি লম্বা ছিলেন, দারুণ স্মার্ট, হাড়ে রেড়ে বলে চেঁচাচ্ছে। লিখিত আছে যেন মনে হচ্ছে দক্ষিণেশ্বরে ডাকাত পড়েছে। যখন গৌরী পণ্ডিত শ্রীরামকৃষ্ণের সামনে দাঁড়ালেন, দেখলেন শ্রীরামকৃষ্ণের হাড়ে রেড়ে শব্দের জোরে গৌরী পণ্ডিতের শক্তি হ্রাস হয়ে গেছে, গৌরী পণ্ডিত কথা বলতে পারছেন না। তখন শ্রীরামকৃষ্ণ গৌরীর দিকে চেয়ে বলছে কিরে, মিলল তো? তোর একটু অহংকার হয়েছিল। মানে শ্রীরামকৃষ্ণ কে? আমি আরেকটা গল্প বলে আবার আমি আর কি তোমার কাছে যাচ্ছি, তুমি রামদাকে জিজ্ঞেস করবে। গিরিশচন্দ্র ঘোষের ডান হাত ছিলেন, যেটা আমরা বলি অ্যাসিস্ট্যান্ট, কালীপদ ঘোষ বা দানা কালী। দানা কালীর সাথে শ্রীরামকৃষ্ণের দারুণ সম্পর্ক। তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণ আসছেন, মানুষকে কৃপা করছেন। মহেন্দ্রনাথ দত্ত বলছে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলতেন তখন তার গা থেকে আলো ইমিনেট হতো। নিশ্চয়ই তার প্রেজেন্সটা এমন দুর্দান্ত ছিল, এত ডিভাইন ছিল, লোকে সম্মোহিত হতো। শ্রীরামকৃষ্ণ কলকাতা থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছেন, বাগবাজার থেকে মানে আর কি অন দ্য ওয়ে টু যাচ্ছেন দক্ষিণেশ্বর একটা নৌকাতে। তখনকার দিনে নৌকা ভাড়া করতে হতো। কালীপদ ঘোষ নিজের টাকা দিয়ে নৌকাটা ভাড়া করেছেন। ভাড়া করে এবার নৌকাটা দক্ষিণেশ্বরে যাচ্ছে না। সাক্ষী ছিলেন তখন লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ তিনি ছিলেন, আরো দুজন ছিল। আর ওই মানে আর কি দানাকালী বলা হতো, স্বামী বিবেকানন্দ ভালোবেসে বলতেন দানাকালী, দানবের মতন চেহারা, তাই দানাকালী, আমরা ওই নামেই চিনি দানাকালী। হঠাৎ শ্রীরামকৃষ্ণ বলছেন ওরে এ তো দক্ষিণেশ্বর আর আসে না, নৌকা তো মাঝখানেই ঘুরছে। হঠাৎ দানাকালী উঠে পড়েন, উঠে পড়ে বলেন নৌকা বেরোনো হবে না, আগে তুমি কথা দাও, আমি তোমাকে যা বলবো তুমি হ্যাঁ বলবে, তুমি হ্যাঁ বললেই ফলে আমি জানি। বলছে আর আগে শুনি কি? বলছে না তোমাকে হ্যাঁ বলতে হবে। শ্রীরামকৃষ্ণ ভাবছেন, অন্যরা ভাবছে কি না চেয়ে বসে, হ্যাঁ বলবো। দু একবার আমতা আমতা করে বলছেন তুই বল না, তুই বল না। তখন ওই বলছে আর তুমি যদি না বলো ঠাকুর তাহলে আমি নৌকা ডুবিয়ে দেবো। মানে ভক্তের কি ভালোবাসা ভগবানের প্রতি। লাটু মহারাজ পরে বলছেন আমরা ভয় পেয়ে গেলাম, এরকম ভাবে দাঁড়িয়ে এই না কিছু করে বসে না, সত্যি নৌকা ডুবিয়ে দেন, ভাবের মানুষ থিয়েটার করেন। তখন শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন আচ্ছা বল, ঘটনাটা কি সুন্দর। বলছেন ঠাকুর আমি যেখানে বসি তার 7 হাত নিচে পাপ পুরো ভরে যায়, হেন কোনো পাপ নিয়ে আমি করিনি, তুমি তা জানো। তুমি কথা দাও যে আমি যেদিন চলে যাব আমার যাওয়ার সময় তুমি আসবে। থিয়েটার করতেন তো এরা। বলছে তুমি হাতে লণ্ঠন নিয়ে আসবে আর আমাকে তুলে নিয়ে যাবে তোমার লোকে, তুমি কথা দাও মৃত্যুর পরে তুমি আমাকে ছাড়বে না। আমার গুরু যেমন বলেছিল যে যত পাপ আমার করে নিয়ে আরো করিনি কেন, তুমি এসছো বলে, তুমি কথা দাও। শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ। এই ঘটনার প্রমাণ পাওয়া গেল যখন দানাকালী শরীর রাখছেন, লাটু মহারাজের ধ্যান করছেন রামকৃষ্ণ, মানে এখন যেটা মহাশ্মশান রামকৃষ্ণ ধ্যান করছেন কাশীপুর, সেখানে ধ্যান করছেন। ওই সময় দানাকালী শরীর খারাপ হলো, খবর পেলেন, গেলেন, গিয়ে দেখছেন ওই দিনকে মানে আর কি দুপুরবেলা যখন শরীর ছাড়ছেন তখন দেখছে খাটের ওপরে একটু উঠে বলছে ঠাকুর তুমি এসেছো, তুমি এসছো আমাকে নিতে। দিয়ে ডান হাতটা এরকম করে মারা গেলেন। লিখছেন চিঠিতে ভায়া কবেকার আগের ঘটনা, শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে গেলেন যার হাত ধরেছি তাকে ছাড়ি না। এইরকম স্মার্ট ছিল এই স্মার্ট পতিত পাবন শ্রীরামকৃষ্ণ। আমরা বিনোদিনী ছবিতেও সেরকম ভাবেই ঠাকুরকে দেখেছি। এইরকম ভাবে এই যে বিনোদিনী যেভাবে শ্রীরামকৃষ্ণকে দেখছেন বা হরিগুরু হরি বলে তার যে আশীর্বাদ, এই দৃশ্যটা যখন আপনি ভাবছিলেন যে বানাবেন তখন মাথায় কি ছিল যে এটা খুব চ্যালেঞ্জ এই একটা আইকনিক দৃশ্যকে তুলে ধরা। তো সেই সময় দুজনের রসায়ন কেমন হবে, শ্রীরামকৃষ্ণ কিভাবে পতিত পাবন হয়ে তার সামনে আসবেন, এই সিনটা নিয়ে যদি কিছু বলেন, কারণ এটা একটা বাংলা সিনেমার ইতিহাসে আপনার বানানো এই দৃশ্যটা কিন্তু একদম আইকনিক হয়ে থেকে যাবে। তো সেটা নিয়ে যদি বলেন। আমি সিনেমায় বিনোদিনী একটি রূপাখ্যান সিনেমায় আমি অফকোর্স
সিনেম্যাটিক লিবার্টি তো নিতেই হয়েছে, কারণ সময়ের একটা ব্যাপার আছে। কারণ রামকৃষ্ণ তো শুধু চৈতন্যলীলা দেখতে যাননি, উনি প্রহ্লাদ দেখতেও গেছিলেন, উল্লেখ আছে ছবিটাতে। কিন্তু মানে উনি চৈতন্যলীলা দেখার পর তারপর উনি অনেকবার গিয়েছিলেন দেখতে, বিদ্যাসাগরও গেছেন, আমি শুনেছি যে ঠাকুর বাড়ি থেকে লোক এসে বিনোদিনীর পারফরমেন্স দেখেছে, বঙ্কিমচন্দ্র দেখেছেন, মাইকেল মধুসূদন দত্ত দেখেছেন, স্বামী বিবেকানন্দ দেখেছেন। তো বিনোদিনীর পারফরমেন্স তো মানে তাবর লোকেরা দেখেছে। তো সেই ক্ষেত্রে তখন পরবর্তীকালে যখন উনি একবার গিয়েছিলেন, তখন গিরিশ ঘোষ ওনাকে লুচি, তরকারি, মিষ্টি এগুলো সব দিয়ে বলেছিলেন নেক্সট জন্মে আমার ছেলে হয়ে জন্ম, ওই খেতে দিয়ে তখন এটা বলেছিলেন। তো ওই ঘটনাটা পুরোটার যে ঘটনাটা শার্টটা, সেটা তখন বিনোদিনী অভিনয় করে এসেছেন এবং উনিও গৃহণী থেকে এসেছেন এবং বিনোদিনীও সার্ভ করছেন খাবার। গিরিশ ঘোষের অমৃতলাল আছেন, সবাই আছেন, রামকৃষ্ণ খেতে দেওয়া হচ্ছে। এবং তারা যদি বিনোদিনী সার্ভ করে থেকে থাকেন এবং বিনোদিনী যদি সেই সার্ভ করা জিনিসটা যদি রামকৃষ্ণ খেয়ে থেকে থাকেন পরের দিন, লুচি তরকারি ইত্যাদি, তাহলে আমি কেন ওখান থেকে নিতে পারবো? ওইটার সোর্সটাকে নিয়ে আমি আমার সিনটাকে কমপ্লিট করলাম। যে চৈতন্য লীলা হলো, উনি এলেন, উনি ভাবলেন যেটা একটা পুরুষ অভিনেতা অভিনয় করেছেন এবং ওনার ভ্রম ভাঙানো হচ্ছে হৃদয়, বললো যে তুমি কাকে তুমি ধরলে, এ তো একজন নারী। এবং সে নারীকে যখন ধরছিলেন উনি বললেন যে উনি যেহেতু স্ক্যান করতে পারতেন, যেহেতু এক্সরে মেশিনটা ছিল, এটা পুরোটাই কিন্তু লীলা ওনার, মানে উনি লীলাটা করতেই এসেছিলেন এবং উনি জানতেন যে আমি লীলাটা না করলে উদ্ধার হবে না। আমি তো কখনো কখনো মনে হয় যে এই সিনটা যারা সমালোচক তারা যদি একটু রামায়ণে যায়, তারা আমার মনে হয় যে অহল্যা উদ্ধার। কারণ এই অহল্যা উদ্ধার থেকে মানে আমার ইন্সপিরেশন হচ্ছে অহল্যা উদ্ধার। এই পুরোটা যদি দেখা যায় তাহলে হচ্ছে অহল্যা উদ্ধার। তিনি কি করে ওই পাথরকে ছুলেন এবং অহল্যা উদ্ধার হলো, সেই যে পাথর হয়ে গিয়েছিল বিনোদিনী, এবং বিনোদিনীকে অলমোস্ট সমাজ পাথরের মূর্তির মতন করেই রেখে দিয়েছিল, যে তার সে একজন বড় স্টার, কিন্তু সেই অবধি মানে তার কোনো স্বীকৃতি সে পাবে না এবং তাকে তার যে দোষ করেনি তার জন্য তাকে দায়ী করা, যেটা অহল্যার ক্ষেত্রে হয়েছিল। তো রামায়ণের সময় থেকে এখানে অবধি তো ওই রেফারেন্স পয়েন্টগুলো তো থেকেই যায়। তো সেইখান থেকে এসে যখন উনি বলছেন এবং উনি ওনাকে বলছেন যে বল মা হরি গুরু গুরু হরি, সেইটা একটা দারুণ একটা ফিলিং। কারণ আমার মনে হচ্ছিল যে উনি বিনোদিনীকে বোধহয় দীক্ষা দিচ্ছেন এবং ওই দীক্ষাটা পেয়ে আমার মনে হলো যে কোথাও গিয়ে বিনোদিনীর মনে হলো যে আমি এতদিন যেটা চেস করছিলাম, ফেম, অর্থ, যশ, নাম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এইগুলো তো কোনো ভ্যালুই নেই। অ্যাকচুয়াল ভ্যালু তো এইটার, যেটা উনি বলে গেলেন যে বুড়ি ছুঁয়ে থাক, এইটা বোধহয় বলেছিলেন, একটা বলেছিলেন, আর সকলে চৈতন্য হতো বলেইছিলেন, আর বলমা হরি গুরু গুরু হরি। তো এই যে কনভারসেশনটা, এটার মধ্যে দিয়ে উনি কি বলতে চাইছেন যে হোক ঈশ্বরই তোমার গুরু, গুরুই তোমার ঈশ্বর। এটাকে যদি আমরা মানে খুব সরলভাবে যদি ধরে নিই, চৈতন্য হোক মানে কি বলতে চাইছেন? চৈতন্য মহাপ্রভুর রোলটা তুমি করেছো ঠিকই, কিন্তু তোমার মনের চৈতন্য কোথায়? তোমার মনের চৈতন্যটা তোমার আগে হতে হবে। তো মনের চৈতন্য যদি হয় তাহলে তুমি চৈতন্য প্রাপ্তি করতে পারবে। এই যে সরল ভাষায় কথা অমৃত, কথাটা যে অ্যাজ সুইট অ্যাজ হানি, সেইটার তো রামকৃষ্ণের ম্যাজিক। তাই জন্য হলে ক্ল্যাপ করছে বা লোকের এই যে সহজভাবে বলে দেওয়া যে বাগবাজারের গিরি যদি হতে পারে তাহলে রাধাবাজারের কেন হতে পারবে না, সেখানে মানে ফাটিয়ে তালি পড়ছে হলে, মানে এমন এমন আইকনিক ডায়লগ যেগুলো একদম। এবং চৈতন্য যে কিভাবে বিনোদিনীর পরে হলো, সেই দৃশ্যটাতেও যখন ঠাকুর কমেন্ট করছেন যে এইবার বুঝছি তো চৈতন্য হচ্ছে, ওটাও তো সেই আইকনিক ঘটনা, যেটা উনিও জানবেন, যেটা ঢুকতে দেয়নি। কারণ অবভিয়াসলি তখন তো মানে এমনি মহিলাদের ঢোকার রেস্ট্রিকশন ছিল, তাছাড়া উনি তো মা ছাড়া কারোর সঙ্গে দেখা করতেন না। তখন ওই সাহেব সেজে যাওয়াটা তো কোনো ওনার উপায় ছিল না। সাহেব সেজে গেছিলেন এবং সাহেব সেজে গিয়ে ওই যে দেখাচ্ছি, মানে আমরা দেখাচ্ছি যে উনি কিন্তু মানে টাচ করছেন, অন্য চোখের জলটা পড়ছে, এত সুন্দর অভিনয় যে সবারই। আর ওটা আমি ভেবেই রেখেছিলাম যে ক্লোজ শট নিয়েছিলাম, চোখের জল পড়বে আর দেখবেন যে রামকৃষ্ণ পাটা একটুখানি এরকম নড়বে, জাস্ট একটু, চোখের জল দিয়ে ধোয়াচ্ছে। কিন্তু সে তো ঈশ্বর, আমাকে তো সেই জায়গাটা তো আমাকে রাখতে হবে যে বাঙালির কোথাও বাঙালির কাছে গিয়ে তো আমি সেটা নিয়ে ছেলে খেলা করতে পারি না, কিন্তু তো পরম পূজনীয় একজন ব্যক্তিত্ব। তো সেইখানে বিনোদিনী কিন্তু দাঁড়িয়ে চোখের জল দিয়ে তার পা ধুয়ে দিচ্ছে এবং সেই চোখের জলে পা ধোয়াতে তখন এসে বলছে যে এসেছিস মা, চোখের জল এসে বুঝতে পারছে, কারণ এই যে বলে স্ক্যানার,
মানে আমি কাঁদলেও বলে যাবে এটা রাম কাঁদছে, এটা পার্থর জল, এটা এর জল, মানে আর চোখের জলটা কি জল সেটা রামকৃষ্ণ হয়তো বলতে পারে, একদম। যেটা আমরা হয়তো বলতে পারি। তো ওটা বিনোদিনীর চোখের জল সেটা ও বুঝতে পারছে, ও তো সেই যে এসছে পুরুষ। প্লাস এই যে বলছে আমি ছলা কলা করে এসেছি, ঠাকুর ক্ষমা করে দিও, উনি আবার সেই কথা বলতে পারে, তোকে তো গন্তব্যস্থলে পৌঁছতে গেলে যেভাবে হোক যে তোকে তো যেতে হবে, ছলে যা বলে যা কৌশলে যা যেভাবে তোকে তো পৌঁছতে হবে। সেইভাবে তো আমাদের রামায়ণ মহাভারতে তাই বলছে, হনুমানের সাহায্যে বা বালি সুগ্রীবের সাহায্যে রাবণ বধ, এবং তাতে রামকে অনেক কিছু করতে হয়েছিল যেটা হয়তো মরালি কারেক্ট নয়, যেটা আমরা বলি বালি সুগ্রীব ইত্যাদি ইত্যাদি। সেরকম ভাবে তো শ্রীকৃষ্ণের তাই একই মহাভারত তাই দেখে, তাই জন্য উনি বলছেন যে তোকে তো তোকে তো যেতে হবে, সত্যের পথে যেতে হবে, তুই এসছিস আমাকে দেখা করবি কি করে। এবার যখন গাইতে বলছে, যেটা আমাদের মানে গানটা অব্দি আছে, কিন্তু তারপর অফকোর্স যেহেতু আবার ওই লেন্থের ইস্যু, বাট ওটা খুব সুন্দর ছিল যে উনি গাইছেন যখন হরি মন মজারে লুকালি কোথায়, গানটা শেষ করছেন স্বামী বিবেকানন্দ নরেন, উনি গানটা শেষ করে দিচ্ছেন যখন, তখন তাকিয়ে বিনোদিনী বলছেন যে বলছে বিনোদিনী দাসীর কণ্ঠ কি লোকানো যায়? সেই এই গায়ে কাটা দিচ্ছে, এগুলো আমরা পরে আবার দেখতে চাই। আমার মনে হয় যে কোথাও গিয়ে কালমিনেশনটা যেটা আমি দেখলাম যে মানে ওই যে এসে তারপর যখন গাইতে গাইতে মধ্যখান থেকে নরেন গানটা শেষ করছে, তখন ও তাকিয়ে আশ্চর্য হয়ে যাচ্ছে, ও বলছে যে বিনোদিনী দাসীর কণ্ঠ কি লোকানো যায়, যে কণ্ঠে সারা বাংলা শুনতে আসছে চৈতন্য লীলা, আপনি কি করে সে কণ্ঠ লোকাবেন? এটার একটা রেফারেন্স কোথায় আছে আমি বলছি, তারপরে আমরা প্রশ্ন দেবো। সেটা হচ্ছে আকবর এই সিনটার সূত্র থেকে এলো, সম্রাট আকবর তানসেনকে বলছেন যে আমার দরবারে 8 জেমস 9 জেমস, যেটা ওনার জেমস ছিল নবরত্ন, 9টা জেমস, তার মধ্যে তানসেন একজন, তানসেন থেকে ভালো কেউ গাইতে পারে, এর থেকে হতে পারে না, আমার দরবারে আছে কেন? তানসেন বলছেন না, একজন আছেন যিনি আমার থেকে ভালো করে, তখন বলছে হতেই পারে না, ও রেগে গেছে, এতে মানে আত্মসম্মানে লেগেছে আকবরের, কে আছে সে, ওটা চলুন দেখাচ্ছে, কিন্তু লুকিয়ে যেতে হবে আপনাকে, আপনি সম্রাট হয়ে গেলে তো দেখা করবেন না, উনি তো একজন পূজারিনী, চলুন তাহলে কে গেছেন মন্দিরে, মেরে তো গিরিধর গোপাল দুসরো না কই, মীরাবাই গাইছেন, শ্রীকৃষ্ণর জন্য গান গাইছেন, চোখ থেকে অঝরে জল পড়ছে, আর শেষটা যখন হচ্ছে তখন তানসেন আর না পেরে গানটা ধরেছেন, এবং গানটা শেষ হলো, সব ভক্তরা চলে গেল, মীরা তারা নিয়ে যেমন বসে থাকেন বসে আছেন, চলে যাচ্ছেন যখন, তখন মীরা বলছেন যে, তাকে থামিয়ে বলছেন যে সঙ্গীত সম্রাট এসেছেন, আপনি নিজের পরিচয় না দিয়েই চলে যাবেন? তখন ও বলছে যে আপনি কি করে চিনলেন? তখন বলছে তানসেনের গলা কে না চেনে, তানসেনের গলা চিনতে পারবো না, এরকম হয়? তখন উনি আকবর বলছেন যে আমি তো রাজা হয়ে তানসেনকে সারা ভারতবর্ষ থেকে সিলেক্ট করে আমরা কেন নবরত্নে বসেছি, তুমি এত সুন্দর কি করে গাও, তানসেনের থেকেও ভালো কি করে গাও, ওইটার সোলটা হচ্ছে আমার সিনেমার, কি করে এত ভালো এত সুন্দর কি করে গাও। বলছে আপনি ওনাকে ওনার দরবারে নিয়ে গিয়ে বসিয়ে আপনার জন্য আপনি গান গাওয়াচ্ছেন, আপনি তো কণ্ঠটা কিনে নিলেন, আমি তো তার জন্য গান গাইছি যে আমাকে কণ্ঠটা দিয়েছে, যার থেকে আমি কণ্ঠ পেয়েছি, আমি তো তাকে উৎসর্গ করছি, সে তো আমাকে কেনে নি নিঃস্বার্থ, আমি তো নিঃস্বার্থ ভাবে তার জন্য গাইছি, তাই আমার গান আপনার তানসেনের গানের থেকে ভালো লাগে। এই হচ্ছে মীরার ভজন। সত্যি ঈশ্বরকে যেটা নিবেদন করা হয় সেটা সবসময় বেস্ট রেজাল্ট দেয়। ঠাকুর যখন রঙ্গমঞ্চে এসে বিনোদিনীকে হরিগুরু গুরু হরি বললেন, তো এটার কি কোনো আলাদা সিগনিফিকেন্স রয়েছে? কারণ ঠাকুরের জীবনে দেখি প্রত্যেককেই কিছু না কিছু উনি বলেছেন বিভিন্ন রকম ভাবে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি এমন হরিগুরু গুরু হরি কথাটার মধ্যে লুকিয়ে রয়েছে যেটা বিনোদিনীর জীবনটাকে বদলে দিল, সেটাও আমরা জানতে চাই। তার আগে আমি বিনোদিনীকে নিয়েই বলি। একদম। প্রথমত বিনোদিনীর জীবন যদি পড়া যায় তাহলে দেখা যাবে দ্য কনসেপচুয়ালাইজেশন অফ আর্ট, মানে আমি যে চরিত্রটা প্লে করছি সেই চরিত্রের মধ্যে একেবারে বুঁদ হয়ে যাওয়া, না হলে তিনি রামকৃষ্ণের মন মজাতে পারতেন না। ঠিক।
এই যে আমরা এখানে আলোচনা করছি যে ভক্তি, যে পায়েসটা অপূর্ব রান্না হয়েছে, ভক্তরা বলছে মা আজকে পায়েসটা দারুণ রান্না হয়েছে, কি স্বাদ। সারদা মা আনমনা হয়ে বলছেন ভালো হয়েছে কিন্তু স্বাদ পাইনি। বলছে কেন পাওনি মা? ভক্তি নেই বলে। মাই বলছে কেন আজ ভক্তি নেই? বিনোদিনীর মধ্যে ওই চৈতন্য রোলটা প্লে করার সময় একটা অসম্ভব ভক্তি ভাব তার মধ্যে এসেছিল। বিশেষ করে যেই দিনকে তিনি শ্রীরামকৃষ্ণ ছিলেন, তিনি শরীর খারাপ, জ্বর ইত্যাদি অনেক কিছু ছিল ওই টাইমটাতে, এবং তিনি একদম মন মুজিয়ে হরিনাম করছেন। যখন হরিনাম করছেন, যখন তিনি চৈতন্যভাবে দু চোখ দিয়ে তার জল হরি, আর গিরিশচন্দ্র ঘোষ চেয়েছিলেন এরকম ভাবেই চৈতন্যদেবকে দেখাতে যে তার মধ্যে একটি রাধা ভাব আছে। তাই জন্য তিনি নেন হচ্ছে বিনোদিনীকে, একটি নারী চরিত্রকে নেন, তার মধ্যে দিয়ে কৃষ্ণভাব প্রকাশিত করছেন। বিনোদিনী হরিনাম করছে, প্রায় বাহ্য দশা হারাচ্ছেন, আর শ্রীরামকৃষ্ণ বলছেন এ কি গো, দেখছি আসল আর নকল এক হয়ে গেল, আসল আর নকল এক হয়ে। তার মানে রামকৃষ্ণ আসল দেখা লোক, তিনি আসলটা দেখেছেন, মানে তিনি নয় আসল ছিলেন, নয় তিনি আসলটা দেখেছেন যে কিরকম ভাবে, হ্যাঁ কিরকম ভাবে হরিনাম করতেন আর কি চৈতন্যদেব। আর ওই আর্টের হাইয়েস্ট ফর্মে বিনোদিনী পৌঁছে যাচ্ছেন, যেখানে শ্রীরামকৃষ্ণ মনে হচ্ছে শি ইজ অ্যাকচুয়ালি প্লেইং দ্য রোল অফ চৈতন্য, না শি হ্যাড বিকাম চৈতন্য। তাই জন্য আর কি শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন। এই হরিগুরু গুরু হরি ব্যাপারটা হচ্ছে, বিনোদিনী তো ছোটবেলা থেকে তার জীবন কথায় বলেছিলেন গঙ্গামণি দেবীর কাছ থেকে গান টান শেখা সবকিছু, কিন্তু তারও একটা গুরুকরণ হয়েছিল। তা যদি ভালো করে বিস্তারিত ব্যাপারে আর কি জীবন পড়া যায়, শঙ্করী প্রসাদ বসুর বইতে আছে যে তাকে যে মন্ত্র দেওয়া হয়েছিল, সেই মন্ত্র তার যে গুরু মন্ত্র দিয়েছিলেন, সেই মন্ত্র ছিল হরি গুরু গুরু হরি, মানে হরি তোমার গুরু, গুরুই তোমার হরি, তুমি এইভাবে তাকে দেখো। সেটি একমাত্র বিনোদিনীর জানার কথা। এই যে শ্রীরামকৃষ্ণ বিনোদিনীর সামনে গ্রিন রুমে দাঁড়ালেন, সিনেমেটিক ভাবে রামদা আর কি সিনেমায় দারুণ দেখেছেন, আপনারা যান এবং দেখুন, ফিল দ্য এসেন্স অফ বিনোদিনী অ্যান্ড রামকৃষ্ণ এট দ্য সেম টাইম। কিন্তু যখন উনি গ্রিন রুমে দাঁড়াচ্ছেন তখন বলছেন বল হরি গুরু গুরু হরি বল, যেন বিনোদিনীকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি সেই হরি তোর, বা আমি সেই তোর গুরু, যে তোর সামনে দাঁড়িয়ে তোর মনে সব কথাটা জেনে গেলুম। এটা একটা রামকৃষ্ণের অনুভূতি সেখানে বিনোদিনীর সাথে ঘটালেন। আর শ্রীরামকৃষ্ণের এত অসম্ভব করুণা, এত অসম্ভব কৃপা। এই যে রামদা বললেন যে তিনি সাহেবের কোট পরে গেছিলেন, আসলে শ্রীরামকৃষ্ণের গলরোগ হয়েছিল। গলরোগটার অনেকগুলো কারণের মধ্যে একটা রোগ হচ্ছে রামকৃষ্ণ ওয়াজ লাইক আ ব্লটিং পেপার। যদি কেউ ওনার পা ছুতেন, উনি তার সমস্ত দোষগুলোকে অ্যাবজর্ব করে নিতেন। এটা তার ভক্তরা তাকে দেখেছেন করতে। বৃন্দেজি যখন ছুঁয়ে ধরছেন, চলে গেল চলে গেল এরকম কিছু বলছে। সেই শ্রীরামকৃষ্ণের যখন ক্যান্সার হয়েছে, তিনি তো কষ্ট পাচ্ছেন বাহ্যিক দিক থেকে, অন্তরে তার কোনো কষ্ট নেই, সেই যে রূপ সে আরেকটা গল্প তখন। কিন্তু সেই সময় একটা বাধা ছিল যে যে কোনো লোক রামকৃষ্ণকে ছুতে আসতে পারবে না। কিন্তু গিরিশচন্দ্র ঘোষ সত্যি বিনোদিনীকে স্নেহ করতেন। গিরিশচন্দ্র ঘোষ মনে করলেন যে এই অবস্থাতে ঠাকুর চলে যাচ্ছে আমাদের ছেড়ে, আমরা বুঝতে পারছি সবাইকে যা দেওয়ার দিয়ে চলে যাচ্ছে, এই অবস্থাতে বিনোদিনীকে তার প্রাপ্যটা দিয়ে যায়। লেট মি কন্ডাক্ট আ মিটিং বিটুইন রামকৃষ্ণ অ্যান্ড বিনোদিনী। কিন্তু এই যে সন্ন্যাসী যারা ভক্তরা, বিশেষ করে নিরঞ্জনানন্দ অন্যান্যরা, তারা তো গার্ড করে থাকেন, স্বামীজি তা না, স্বামীজি লিবারাল ভীষণ উদার, তারা কি বলবে কি বলবে না, পরে কিন্তু বলেছিল তুমি এমনি ওকে নিয়ে আসতে পারতে। কিন্তু গিরিশচন্দ্র ঘোষের মনে একটু আমতামতা ছিল, তাই বিনোদিনীকে সাজিয়ে আসেন না নিয়ে আসেন। তারপরে তো ঠাকুরের সাথে যা কথা হয় দুর্দান্ত। আর স্বামীজির সাথেও কিন্তু বিনোদিনীর দারুণ সম্পর্ক ছিল, দারুণ দারুণ সম্পর্ক। থিয়েটার যখন রিহার্সাল হতো, নরেন দত্ত যেরকম গান গাইতে পারতেন, নরেন দত্তের বাড়িতেই তো থিয়েটার ছিল, আর থিয়েটার নরেন দত্তকে টানবে না, জগৎটাকে তো স্টেজ করে মাতিয়েছে ছেলেটা। তাই নরেন দত্ত যখন বিনোদিনীরা গান গেয়ে রিহার্সাল করে হয়ে যেত, তখন যে ইনস্ট্রুমেন্টস গুলো ওই থিয়েটারের যে স্টেজে থাকতো, একদিন এটা সত্যি ঘটনা, নরেন্দ্রনাথ মৃদঙ্গ নিয়েছে, রিহার্সাল হয়ে গেছে, মৃদঙ্গ নিয়েছে, মেয়েরা সব গ্রিন রুমে কস্টিউম ছাড়ছে, আর নরেন্দ্রনাথ মৃদঙ্গ বাজাচ্ছে, বাজাতে বাজাতে এমন তীব্র ভাব হয়ে গেছে, কোনো অডিয়েন্স নেই, কিন্তু নরেন্দ্রনাথ বাজিয়ে যাচ্ছে আফটার দ্য শো। বলছে গিরিশচন্দ্র বলছে গোটা ভাবটা যেন সঙ্গীতের লহরীতে ভরে গেছে। এটা এমন একজনের কাছ থেকে আসছে যিনি পরবর্তী সময় বলেছেন বিবেকানন্দের কথা, যে মিউজিক ইজ দ্য হাইয়েস্ট আর্ট অ্যান্ড টু দোজ হু আন্ডারস্ট্যান্ড ইট ইজ দ্য হাইয়েস্ট ওয়ার্শিপ। স্বামীজি গাইছেন, আর বিনোদিনী অন্যরা সবাই মানে বাদ্যযন্ত্র সবাই হা করে তাক লাগিয়ে চেয়ে আছে। গিরিশচন্দ্র ঘোষ বলছেন আমি বুঝতে পারছি নরেনের মন ঊর্ধ্বতন অবস্থায় যাচ্ছে, বাহ্যলোক ছেড়ে, তো মহাবিপদ, যদি একবার ঊর্ধ্বে চলে যায় ফিরিয়ে আনা মুশকিল। স্বামীজি এরকম হতো, তাই ওই সঙ্গীতটা মাঝখানে থামিয়ে দিয়ে ধাক্কা দিয়ে বলে কিরে, তো নরেন্দ্রনাথ কিছুটা হলো সম্বিত ফেরে। তাই নরেন দাদা কিন্তু বিনোদিনীদের কাছে একটা দারুণ আর কি পরিচিতি ছিল। বাংলার এই অভিনেত্রীকে সত্যি আমাদের জানা হয়নি।
হয়নি। রামকমল দা এতদিন বাদে চেষ্টা করেছেন সেটাকে মানুষের সামনে আনতে। আরো একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে গিরিশ ঘোষ হিসাবে কৌশিক গাঙ্গুলির অপূর্ব চরিত্রায়ন, তো কিভাবে কৌশিক গাঙ্গুলিকে ভাবা এবং সেটার আমরা রেজাল্ট দেখতে পেয়েছি যে কত সুন্দরভাবে ভাবা হয়েছে, এই ব্যাপারটা নিয়ে কিছু একটু বলুন। কৌশিক নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র, একদম। তো উনি রামকৃষ্ণকে খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং কৌশিক দা নিজে বিনোদিনী করতে চেয়েছিলেন। সব পরিচালকই বোধহয় কোথাও গিয়ে হয়তো বিনোদিনী করতে চেয়েছিলেন, তো উনি বলেছিলেন যে আমিও একটা বিনোদিনী করতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে এক তো অ্যাপিয়ারেন্সের দিক থেকে, যেটা আমরা গুগল থেকে বা যা রেফারেন্স পাচ্ছি, অনেকটা মিলছে, ফিজিক্যালিটিটা মিলছে গিরিশ ঘোষের সাথে, তো সেইটা। আর উনি তো একজন ভালো অভিনেতা, এবং ওনার থেকে ভালো অভিনেতা তো মানে ওই চরিত্রটা আমি আর অন্য কাউকে ভাবতে পারিনি, কারণ উনি যেভাবে আত্মস্থ করেছেন জিনিসটাকে এবং যেভাবে সাবলীল করে তুলেছেন গিরিশ ঘোষকে, সেটাই আমি চেয়েছিলাম যে সিনেমাটার মধ্যে গিরিশ ঘোষ, অফকোর্স তিনি মাস্টারমশাই, তিনি নাট্যাচার্য, সেগুলো সবই ফুটে উঠেছে। ওনার দম্ভ, ওনার অ্যাচিভমেন্টস, ওনার ম্যানিপুলেশন, ওনার স্নেহ, সবটাই, মানে অনেক কিছু জায়গায় কিন্তু যেগুলো মানে আমার পরিচালকের কল্পনা, যেটা লখনৌয়ের ঘটনাটা বা ওনাকে যে কলতলায় যে সিচুয়েশনটা, যেটা গুরু দক্ষিণার সিচুয়েশনটা, ওইগুলো তো আমি ইমাজিন করেছি, কারণ গিরিশ ঘোষ আর বিনোদিনী সম্পর্ক দেখানোর জন্য নানান রকম বইতে নানান রকম সম্পর্ক গিরিশ ঘোষের কিন্তু মানে ডিফারেন্ট ক্যারেক্টার্সের মানে অনেক রকম রং পাওয়া যায়। কোথাও সে হয়তো খুব স্বার্থপর, কোথাও সে একজন খুব ভালো মাস্টারমশাই, কোথাও সে একজন মানে নিজের থিয়েটারটাই শুধু বোঝে, আর কিছু বোঝে না। কোথাও গিয়ে সে ভীষণ মানে কি বলে ওটাকে বলুন, সমাজের যেটা মানে সমাজ যেটা বলছে সেটাই মেনে চলছে বলে তো বিয়ে থিয়েটার মানে উনি যদি বলতেন বিয়ে থিয়েটার হবে, তাহলে কে না বলতেন? উনি তো দাসুর সঙ্গে, অমৃতের সঙ্গে, এদের সবার সঙ্গে সহমত হয়ে গিয়ে মার্কেটিংটাই সবসময় আগে গুরুত্ব পাচ্ছে, যে আমার চলতে হয়, তাদেরকে আমি ক্যাটার করবো, তারা যেটা সেটা। সেইটা যখন কৌশিক যখন স্ক্রিপ্টে পড়ে, তখন বলছে এই যে তুমি গিরিশ ঘোষকে, বাঙালির গিরিশ ঘোষকে ভাঙছো, যদি মানুষ মেনে নেয় তাহলে তো ঠিক আছে, মানে এটা একটা দৃষ্টিভঙ্গি। কারণ আমি বললাম যে দেখো, বিনোদিনীর চোখ দিয়ে যদি দেখি তাহলে গিরিশ এরকম, কিন্তু একটা সিনেমার একটা পার্সপেক্টিভ থাকবে। আমি যদি বিনোদিনী দাসী বানাচ্ছি, তখন বিনোদিনীর পয়েন্ট অফ ভিউ থেকে থাকবে, ঠিক বিনোদিনীর পয়েন্ট অফ ভিউ থেকে গিরিশ ঘোষ মহান কি করে হবে? সেটা একটা গ্রে কালার হবে, একদম। সে তো সাদা হতে পারে না, সাদা শুধু পুরো ছবিতে সাদা শুধু রামকৃষ্ণ, আর সবাই মোটামুটি গ্রে কালারের। তারা মানুষ, তারা নিজেদের স্বার্থ, নিজেদের সুখ, নিজেদের দুঃখ, সেটাকে প্রায়োরিটি দেয়। এটা আমিও করি, তুমিও করো, ও করে, আমরা কেউই মহাপুরুষ না। তো গিরিশ ঘোষও তো নন। তো সেইটা আমার মনে হয় যে কোথাও গিয়ে কৌশিকদা খুব সুন্দরভাবে চিত্রায়ন বা প্রস্ফুটিত করতে পেরেছে, কারণ উনি নিজে যেটা প্রথম দিনই বলেছিল যে তুমি যেটা বলবে আমি সেটা করবো, এটা তোমার চালনায় হচ্ছে, তুমি আমাকে নিয়ে যাবে। তাই জন্য কখনো ওই কোয়েশ্চেন্স বা ডাউটটা করেনি যে গিরিশ কেন এটা এরকম করছে, বা গিরিশকে দিয়ে তুমি কেন এটা করাচ্ছ। কারণ ও কৌশিকদা বলতো, তো আমরা এখন কেউ সিনেমাটা দেখতে পাচ্ছি না, সিনেমাটা তুমি একা দেখতে পাচ্ছ, কারণ তোমার চোখে মাথার মধ্যে আছে। তাই আমরা যদি নিজেদের মতন বলা শুরু করি, তাহলে পুরো জিনিসটা খিচুড়ি পেকে যাবে। যে দেখতে পাচ্ছে তারই দেখা উচিত। দারুণ, সত্যি গিরিশ ঘোষ হিসাবে কৌশিক গাঙ্গুলি অনবদ্য। এখানে ফিজিক্যাল সিমিলারিটির কথা বললেন, তো চন্দন রায়চন্দ্রও শ্রীরামকৃষ্ণ হিসাবে খুব ভালো লেগেছে। শ্রীরামকৃষ্ণ কেমন দেখতে ছিলেন, আমি সেইটা নিয়ে জিজ্ঞাসা করব। তারপরে আসবো রামকমল দার কাছে, যে কিভাবে তিনি ওই রূপটাকে ওনার মধ্যে দিয়ে ফুটিয়ে তুললেন। শ্রীরামকৃষ্ণের ছবি দেখলেই তো বোঝা যায় হি নেভার লুক লাইক আ কমন ম্যান। কান দুটো চোখের থেকে অনেক নিচে, একটা কাঁধ বড়, একটা কাঁধ ছোট। শ্রীরামকৃষ্ণ দাড়ি কাটতে পারতেন না, কেন কি তার চামড়া এত নরম ছিল, শক্ত লুচির কানায় হাত কেটে যেত, তাই জন্য রেজার চালাতে পারতেন না। এটি একটি সত্যি ঘটনা। শ্রীরামকৃষ্ণ এত নরম ছিল, ট্রিম করা হতো, হ্যাঁ সত্যি। এবং শ্রীরামকৃষ্ণকে সেবা করা, মানে পদসেবা করা ইত্যাদি করা একটা খুব দুঃসাধ্য ব্যাপার ছিল। রাখাল মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দের জীবনীতে আছে যে তিনি হাঁটু মানে গোড়ালি থেকে হাঁটু অবধি প্রথমবার যখন আর কি পদসেবা করছেন, করে দেখছেন যে একটা কালো রমণী দক্ষিণেশ্বরের চাতাল থেকে উলঙ্গ, 4 হাত, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের খাটের আর কি চারিদিকে এসে পাই 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 করে ঘুরে শ্রীরামকৃষ্ণের শরীরের মধ্যে ঢুকে গেল।
শ্রীরামকৃষ্ণ তার আগে মানে আর কি বলছিলেন যে একটু আর কি পদসেবা করে দে, আর তখন কলেজের ছেলে রাখালচন্দ্র বলছে এই তো গোল করেন মশাই, এত সুন্দর আশি কথা শুনতে আবার পা টিপে দেওয়া কেন? শ্রীরামকৃষ্ণ মজা করে বলছেন কর কর, সাধু সেবা করলে কত কি দেখবি। অ্যান্ড ই স দ্যাট। শ্রীরামকৃষ্ণ তখন ভাবের করে বলছেন সবে তো শুরু। মানে আমি শুধু বলছি যে সেবা করাটা মানে নরম শরীর ছিল না, কি যে দেখতেন তারা সেবা করার সময়, তাও একটা কথা। আর শ্রীরামকৃষ্ণের হাইট ছিল, তার যে কোটের লেন্থ দেখে বোঝা যায় যে নিয়ার অ্যাবাউট 6 ফিট, স্বামীজির থেকে লম্বা ছিলেন। শ্রীরামকৃষ্ণ অপূর্ব সুন্দর গান গাইতে পারতেন। শুধু গান গাইতেন তা নয়, যখন সমাধি অবস্থায় মানে আর কি উত্থান ঘটছে তার, কারোর গান শুনতে শুনতে বা হয়তো অর্ধবাদ্য দশায় আছে, তখন কেউ যদি গান গাইতে গাইতে সুরে ভুল হতো, ওই অবস্থাতে তার দেহটা বেঁকে যেত। এটা শ্রীরামকৃষ্ণের জীবন মধ্যে দেখা গেছে। আর ছন্দপতন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে হয়তো জানো না, যে রামকৃষ্ণদেবের যে এখন মূর্তিটি গোপেশ্বর পাল যেটি করেছেন বেলুর মঠে, যেটি আছে প্রায় 9 মাস হবিষ্যান্নকে সাধন করে যে মূর্তিটি, তার আগে একটি মূর্তি করেন যেটি ব্রহ্মানন্দজি মহারাজ রিজেক্ট করেন, যেটি এখন কাশী রামকৃষ্ণ মিশনের মূর্তি। ওয়েন ব্রহ্মানন্দজি মহারাজ ওয়াজ আস্কড, তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তোমরা সবাই জানো যদি বেলুর মঠে যাও, যারা জানে না ব্রহ্মানন্দজি মহারাজকে, যদি তোমরা বেলুর মঠে যাও দেখবে 3টে মন্দির আছে। একটা ব্রহ্মানন্দজি মহারাজের মন্দির, একটা শ্রী শ্রী মায়ের, একটা স্বামীজির মন্দির। ব্রহ্মানন্দজি মহারাজকে শ্রীরামকৃষ্ণের মানস পুত্র বলা হতো। স্বামীজি যখন চিঠি লিখতেন একমাত্র বলতেন অবিন্ন হৃদয়েষু, ওই একমাত্র ব্রহ্মানন্দজি মহারাজকে বলতেন। ব্রহ্মানন্দজি মহারাজকে বলছেন, দেখ ঠাকুরের দেহের অবয়ব কি বলবো বল, কখনো দেখছি 10 ফিট, কখনো 12 ফিট, কখনো 2 ফিট দেহের রং বদলাতো, লিখিত আছে। এমনকি গিরিশচন্দ্র ঘোষের ভাই, তিনি শ্রীরামকৃষ্ণ যখন ক্যান্সার অবস্থায় উপরে আছেন কাশীর উদ্যান বাটিতে, রামকৃষ্ণর কাছে যাবেন, একটা তার দর্শন হয়েছে বলে ছুটে উপরে চলে গেছেন, দিয়ে যখন কম্বল সরিয়ে দেখছেন অর্ধেক রাধা অর্ধেক কৃষ্ণ, ভয় পেয়ে আতকে নিচে এসছেন ছুটে, কাঁপছেন। তখন রামকৃষ্ণদেব উপর থেকে ডেকে বলে পাঠিয়েছেন, বারবার তুমি আমাকে না বলে এরকম অবস্থা করবে না। তো রামকৃষ্ণ যেন আমরা কি বলি জানিস তো, আমরা বলি ভাই যে প্রদীপটা যেমন দাওয়ার দিকেও আলো দিচ্ছে, আবার ঘরের দিকেও আলো দিচ্ছে। কখনো কখনো তিনি মানুষ, আমাদের মনে হচ্ছে যেন মানুষেরই মতন খাচ্ছেন, গল্প করছেন, রোগ হচ্ছে ইত্যাদি, আবার কখনো দেখে মনে হচ্ছে হয়তো মানুষ না, তার ভাবের। তাই শ্রীরামকৃষ্ণ দেখতে খুব সুন্দর ছিলেন। লাস্ট এইটা বলে তুমি আর তোমার প্রশ্নে চলে যাও। শারদা মা একটা দারুণ কথা বলেছেন। মা বলেছিলেন, তোমরা নরেনের রূপ দেখে হইচই করো, তার দারুণ রূপ ছিল। ঠাকুরের এখানে একটা সোনার তাবিজ ছিল, সেটা যখন মা তেল মাখাতেন পিঠে ঠাকুরের, ঠাকুর যখন তখন মা যখন তেল মাখিয়ে দিতেন, তখন দেখতেন ঠাকুরের গায়ের রঙের সাথে এই সোনার গায়ের রং মিলে এক হয়ে যাচ্ছে। কেন তার দেহ এরকম হলো? কেন কি দীর্ঘ 12 বছরের কঠিন সাধনায় সব ধর্মমতের মধ্যে দিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণের এই দেহের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে বলে আমরা যে রামকৃষ্ণের ছবিটা পাচ্ছি সেটি একদম তার শেষ অবস্থাতে। আর বিনোদিনী যেভাবে শ্রীরামকৃষ্ণকে পাচ্ছেন সেটাও দারুণ দারুণ অপূর্ব। আমরা বিদ্যাসাগরের কথাতেও পাই যে শ্রীমতাকে বলছেন যে ইনি এমন পরমহংস যে তার যে অ্যাটায়ার, তার সাজ পোশাক, সেটা স্বাভাবিক সাধুর মতো নয়, সেটা অপূর্ব দেখতে। আমাদের কস্টিউমও দেখছিলাম যে কোটটা তাকে পরানো হয়েছে, খুব স্মার্ট লাগছে, তার চুল দাড়ি পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল। তো এই এইটা বম্বে থেকে আমাদের পুরো ইউনিট করেছে, এটা যেটা পূর্ব রণদীপ হুডার যে বীর সাভারকার যিনি লুকটা করেছেন, তিনি আর সারবজিৎ, এই দুটো ছবি রণদীপ হুডার সঙ্গে যারা কাজ করেছে তারাই চন্দন রায় সান্যালের প্রস্থেটিক মেকআপটা করে। আর 4.5-5 ঘন্টা লাগে আমাদের এই জিনিসটাকে অ্যাচিভ করতে। আর কস্টিউমটা মুন্নিদি করে, সুচিস্মিতা দাশগুপ্ত আমাদের কলকাতা থেকে করে। আর হ্যাঁ, মানে এই কস্টিউমটার মেটেরিয়ালটা কি হবে, উনি কালো কোট যেটা পরতেন, যেটা বললেন, যেটা থেকে ওনার হাইট বোঝা যায়, বা উনি কিভাবে ধুতি পরতেন, 2 ধরনের লুক করা হয়েছিল। একটা হচ্ছে কোট দিয়ে, একটা হচ্ছে কোট ছাড়া। বাড়িতে উনি কোট ছাড়া, যেটা বাড়িতে উনি থাকতেন ধুতি পরে, বেরোলে উনি কোটটা পরতেন। আমি কোথাও গিয়ে কাঁধে ওই এটা রাখিনি, হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে সবসময় উনি কাঁধে, মানে এটা তো শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত, মানে আমি আজকে একটা পড়েছি এরকম ভাবে, মানে সারাক্ষণ কি আমি শাল নিয়ে ঘুরবো নাকি, মানে নিশ্চয়ই গরমকালে শাল নিয়ে ঘুরবো। যেহেতু একটা ফটোতে দেখা হয়েছে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর শাল নিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যখনই দেখা যায় গ্রীষ্মকালে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাবে শাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে উনি তো পাগল ছিলেন না, উনি তো নিশ্চয়ই গ্রীষ্মকালে নিশ্চয়ই শাল পরতেন না বা নিতেন না। এই জিনিসটা যে সিনেমার যে কিছু আগেকার দিনের লোকেরা যে পোর্ট্রেট দেখে একটা বানিয়ে দিতেন, তারপরে ভাবতেন না যে আরে মানে তো বর্ষা, শীত, গ্রীষ্ম, বসন্ত সবই তো আসছে, সে তো পোশাক পরিবর্তন হবে। তো সেইটাই ভাবলাম যে রামকৃষ্ণ সেই দিন হয়তো গামছাটা নিয়ে আসেনি, আমার মনে হয় তাই, ওই জন্য দেখাই। একদম অপূর্ব, সত্যি। আমি একটা রামদাকে প্রশ্ন করব।
যেমন ইবসেন ডলস হাউসে নোরাকে আলটিমেটলি নোরারই যা ইচ্ছা সেটা দিচ্ছে। ইবসেন বলছে একটা সময় যে আমি ভাবছি হাউ উইল আই এক্সপ্রেস নোরা, পরে দেখছি নোরাই আমার সামনে দাঁড়িয়ে বলছে তুমি যেটা ভেবেছো তাই করো। এই যে বিনোদিনী দাসীকে নিয়ে আপনি যে দীর্ঘদিন ধরে ভাবলেন, এমন কোনো একটা ঘটনা হয়েছে যেখানে আপনার মনে হয়েছে এটা বইতে থাকলেও আমি আমার মতন করে বিনোদিনী দাসীকে দেখাবো ফর দ্য কন্টেম্পোরারি এরা, এরকম কিছু? হ্যাঁ, অনেক কিছু। যেমন ধরুন বইতে আমার কথা উনি রাঙাবাবুর কথা মেনশন করছেন। সিনেমায় যদি দেখেন তাহলে দেখবেন যে আমি রাহুল বোসকে একটা টিপিক্যাল লুক দিয়েছি। আচ্ছা, এই লুকটা কোনো মানে কোনো চরিত্রের সঙ্গে কোনো মিল নেই, মানে আমাদের কোনো লিভিং ক্যারেক্টারের সঙ্গে কোনো মিল নেই। কারণ একটাই, উনি এটাই বলছেন যে রাঙাবাবু একটা সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ ছিলেন, কিন্তু যেহেতু উনি বিবাহিত ছিলেন এবং পুত্র সন্তান ছিলেন এবং তখনকার দিনে সমাজ মেনে নেবে না যদি তার কোনো রিলেশনশিপ একজন থিয়েটার আর্টিস্ট বা একজন বেশ্যাপাড়ার মেয়ের সঙ্গে হয়, তাই জন্য তাকে রাঙাবাবু বলা হচ্ছে, মানে একটা কোড নেম রাঙাবাবু। হ্যাঁ, ঠিক। এবার বাবুটা এই করতে গিয়ে বাবু কালচার, বাবু কোত্থেকে এলো, তাহলে কালীঘাট পটচিত্র ভেঙে এলাম। কালীঘাট পটচিত্রতে আমরা দেখতেছি বাবু বিবি, যেটা কালীঘাটের পটচিত্র। পটচিত্রতে আমরা যে বাবুকে পাচ্ছি সেই বাবুই হচ্ছে আমার রাঙাবাবু। তাই জন্য তার চুল ওরকম, তার ওরকম, তাই জন্য টানাগোপ, তাই জন্য ওটা হচ্ছে টিপিক্যাল বাঙালি বাবু বলতে যেটা বোঝায়, মানে ভদ্র, যে নারীকে সম্মান করে, যে মানে প্রেম নিবেদন করেছিল সারা জীবন, সে প্রেম নিবেদন করে সে তার কর্তব্য পালন করেছিলেন রাঙাবাবু। ইটস এ মেটাফর অফ অল দ্য বাবু। কারণ বাঙালিদের সারা ভারতবর্ষে বাবু মশাই বলা হয়। তো এই বাবু মশাইটা বলা হয় এই জন্যই বলা হয় যে এই বাবু কালচারটার জন্য বলা হয়। তো বাবু কালচারটাকে তুলে ধরার জন্য আমি ওই পুরো রাহুল বোসকে পুরো কালীঘাটের পটচিত্রের বাবু বানিয়েছি। সেইটা যদি দর্শকরা বুঝতে পারে তাহলে সেটা মানে ওইটা যে ডিরেক্টর কেন করতে চেয়েছে, সবাই যেখানে এরকম তাহলে এরকম কেন, মানে এর চুল একদম কিচ্ছু নড়ে না, একদম পারফেক্ট, বিকজ ইজ এ পারফেক্ট ম্যান। সত্যি সিনেমাটিক ট্রিটমেন্ট এত ভালো ছবিটার, যারা দেখেছেন বা যারা দেখবেন তারাও বুঝতে পারবেন কিছু কিছু দৃশ্য মানে মনে এত দাগ কেটে যায়, যেখানে গিরিশ ঘোষ বসে আছেন, ক্যামেরা তার দিকে এগিয়ে যাচ্ছে, তারপর আবার যখন পিছিয়ে আসছে দর্শক নেই, তার এই শূন্যতা, কিংবা যখন বিনোদিনী তার বাবার জায়গায় কার নাম লিখবে বুঝতে পারছেন না, সেইখানে গিয়ে কিছু একটা ঘটে, সেটা আমি আগে থেকে বলে দেবো না। এই দৃশ্যগুলোতে যেন মনে হয় মানে শুধুমাত্র ছবিটা শুধু ঘটনাগুলো ইভেন্টগুলো জোড়া হয়েছে শুধু সেরকমটা নয়, একটা পরিচালকের নিজের ভেতরের চিন্তা ভাবনা, তার শৈল্পিক জীবনযাপন এমনভাবে মিশে রয়েছে, সেটা কোথাও যেন গিয়ে ওই নবজাগরণের সময়টা বাস না করলে ওই জিনিসগুলো কোথাও যেন বোঝানো যায় না। সিনেমাটোগ্রাফি এত ভালো, যখন এই যে শ্রীরামকৃষ্ণের জ্যোতির কথা বলছিলেন, একটা হ্যালো যেন তার সবসময় ঘিরে থাকতো। শ্রীরামকৃষ্ণ ক্যারেক্টারটা যখন এস্টাবলিশ হচ্ছে, কোথাও থিয়েটারের আলোই আমরা চারদিক থেকে দেখছি, কিন্তু সেটাকে যদি আমরা মেটাফরিক্যাল ভাবে ভাবি তাহলে সেটাই তো জ্যোতি। অদ্ভুত সুন্দর একটা ছবি আমরা দেখতে পেয়েছি। রামকমলদাকে তো ধন্যবাদ যাবই, আমরা প্রত্যেকের থেকে শুনবো। আমরা দুজন মানে আমি এটা বলতে চাই যেহেতু আজকের এই পুরো আড্ডাটার মূল এটা হচ্ছে যে আপনারা যারা দেখছেন, যারা সাবস্ক্রাইবার, তারা যদি একটুখানি এটাকে স্প্রেড করেন, আপনারা যদি বলেন যে হ্যাঁ এই নতুন রামকৃষ্ণকে আপনারা হলে গিয়ে দেখুন বিনোদিনী একটি রূপাখানে, কারণ তাহলেই আমরা এই প্রোটোটাইপটা ব্রেক করতে পারবো, যে ধরনের আমরা দেখে এসেছি আমাদের মহিষীদের বা আমাদের মহাপুরুষদের, তাদের ট্রু রিপ্রেজেন্টেশনটা যদি করা যায় আজকের দিন দাঁড়িয়ে ভারতবর্ষে, তাহলে আমাদের খুব মানে আমার মনে হয় যে এটা একটা বেটার ওয়ে অফ দারুণ কাজ হবে। আমি সত্যি আমিও বলছি অন ক্যামেরা, আমাকে ডাকা হয়েছিল, আমার তো সেদিনকে যাওয়া হয়নি, কিন্তু আমি এবার দেখার লোভ সামলাতে পারছি না এত ভালো কথা বলে। এবং আমি আপনাদের প্রত্যেককেই বলছি, বিনোদিনীর মতন চরিত্ররা যারা ইতিহাসের পাতায় কোথাও হারিয়ে গেছেন, সিলেবাসের বইতে 15 নম্বরে লভাঞ্চলে থেকে গেছে, যেহেতু শ্রীরামকৃষ্ণ বলছেন থিয়েটারের মাধ্যমে লোকশিক্ষা হয়, এই বিনোদিনীর জীবনকে দেখা হচ্ছে একটা নারীর যাতনা ও সংগ্রাম ও যাতনা। আর তার সাথে এই রকম ডিরেক্টরসরা যদি থাকেন যারা রামকৃষ্ণকে, বিনোদিনীকে, স্বামীজিকে দ্য ট্রু এসেন্স, দ্য ট্রু সেলফে পারেন দেখাতে, তাহলে পরের প্রজন্ম যারা অত বইমুখী হয় না, যারা শর্টস রিলসের জগতে আছে, তারা কিন্তু শ্রীরামকৃষ্ণ বা স্বামীজি বা বিনোদিনীর ট্রু ক্যারেক্টার বা এসেন্সটা পাবে। I thank Ram Kamal da for doing this work. এবং এটাও বলবো এমন এমন জিনিস আপনারা ছবিতে দেখতে পাবেন সেটা হয়তো কোনো বইতেও পাওয়া যায় না। কারণ আমিও যখন গবেষণার কাজে ছিলাম, রামদার সাথে আমার কথা হয়েছে, বেলুড় মঠের মহারাজদের সঙ্গে কথা বলে এমন এমন ইভেন্ট পেয়েছি যেটা কোনো বইতে প্রকাশ হয়নি, কিন্তু কোনো সিনিয়র মহারাজরা তারা যখন ব্রহ্মচারী ছিলেন বিনোদিনীকে কিভাবে দেখেছেন,
কিছু কিছু ইভেন্ট, সেইগুলোও কিন্তু গল্পের মধ্যে রয়েছে, সেইগুলোও কিন্তু জানার জন্য আমাদের দেখাটা উচিত। সেগুলো কিন্তু একদম এক্সক্লুসিভলি আমরা ছবিতেই জানতে পারবো বা দেখবো, ছবিতেই রিভিল হয়েছে সেগুলো, এর আগে কোথাও আমরা কোনো বইতেও পাইনি, এরকম জিনিসও আমরা রয়েছে। তো সবাইকেই আমরা অনুরোধ জানাবো, আপনারা বিনোদিনী একটি নটির উপাখ্যান হলে গিয়ে দেখুন, সপরিবারে দেখুন, এবং শ্রীরামকৃষ্ণ, গিরিশ ঘোষ এনাদেরকে যেরকম স্টিরিওটাইপ ভাবে আমরা দেখে এসেছি, এই মিথকে এখানে ভাঙা হয়েছে, আমরা নতুন ভাবে সত্যটাকে এখানে জানবো। তো সবার কাছে অনুরোধ, এই বলে আমরা সবার চৈতন্য হোক। সবার চৈতন্য হোক, এই ঠাকুরের এই প্রার্থনা আবার আমরা উচ্চারণ করে আজকের এই আড্ডা, ঘরোয়া আড্ডা আমরা শেষ করেছি। ধন্যবাদ। হরি গুরু গুরু হরি। হরি গুরু গুরু হরি। একদম। प्राणाराम प्राणाराम प्राणा